হিয়া থামতে না থামতেই লিমা বলে ওঠে, কাকে কি বোঝাচ্ছ আপু? উনি তো তোমার আমার মতো সাধারণ কোনো মানুষ না যে আমাদের কথা বুঝবেন। উনি হচ্ছেন নায়িকা শাবানা, সেই মহৎ হৃদয়ের শাবানা যিনি শাশুড়ির অবর্ণনীয় অত্যাচার সহ্য করেও কিচ্ছু বলবে না। উনি মহান হিয়া আপু। তোমার কি মনে হয় এরকম মহান হৃদয়ের অধিকারী নায়িকা শাবানা আমাদের কথা শুনবে? শাশুড়ি যদি ওনাকে 3 বেলা ভাত নাও দেয় তবুও উনি মুখ খুলবেন না। হিয়া লিমাকে থামিয়ে দিয়ে নীলিমার পাশে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলেন, নীলিমা, আমার মনে হয় তোর শাশুড়ির ব্যাপারটা আবির স্যারকে খুলে বলা দরকার। এভাবে তো চলতে পারে না। আর কতদিন অভুক্ত থাকবি? শুধু তো কথায় মারেন না উনি, ভাতেও মারেন। এই অবস্থা চলতে থাকলে তো তোর বাচ্চার ক্ষতি হবে। তাই বলছি, প্লিজ স্যারকে খুলে বল সবটা। কথাগুলো বলে নিঃশ্বাসও ফেলতে পারেনি হিয়া। তার আগেই পেছন থেকে বলে ওঠে আবির, ওর বলতে হবে না, আমি সব জানি। চমকে উঠে পেছনে তাকায় হিয়া। আবিরকে এভাবে রুমে এগিয়ে আসতে দেখে কলিজার পানি শুকিয়ে যায় হিয়া সহ লিমার। নীলিমারও অবস্থা যায়। ক্লান্ত শরীর নিয়ে পেছনে না ঘুরলেও বুঝতে পারে আবির সব শুনে নিয়েছে। আমতা আমতা করে হিয়া যখন আবিরকে কিছু বলতে যাচ্ছিল তখন থামিয়ে দেয় আবির। তোমরা ক্লান্ত, কথা না বাড়িয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ো। আবির নীলিমার কাঁধে হাত রেখে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। চলো। নীলিমা ধীর গতিতে আবিরের সাথে হাঁটতে থাকে। রাত্রি অনেক হয়েছিল, আর তাছাড়া নীলিমার শরীরটাও বেশি ভালো যাচ্ছে না আজকাল। তাই আবির মায়ের কথা তুলে নীলিমাকে উত্তেজিত করতে চায়নি, আর চায়নি বলেই বিছানা পরিষ্কার করে নীলিমাকে ধরে শুইয়ে দেয়। নীলিমা কথা বলতে চাইলে আবির থামিয়ে দেয়। চুপ, আমি আর এ সম্পর্কে কোনো কথা এখন শুনতে চাই না। যা শুনবো বাচ্চাটা ভালোভাবে হওয়ার পর, আর মায়ের সাথে শেষ বোঝাপড়াটা সেদিনই হবে। কথা বাড়ায়নি নীলিমা, চুপটি করে আবিরের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাঝরাত্রে ঘুম ভেঙে যায় নীলিমার। বিছানায় উঠে বসে, আবিরও জেগে যায়। তাড়াতাড়ি উঠে লাইট জ্বেলে নীলিমার কাঁধে হাত রাখে। ঘুমে ঢুলু ঢুলু নীলিমা বসে বসেই ঘুমোচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে খাবারের নানা আইটেম নীলিমার সামনে এনে রাখে। নীলিমা তখনও বসে বসে ঝিমোচ্ছে। বিভিন্ন খাবারের নাম বলে বলে প্রশ্ন করে আবির। খাবে? প্রত্যেকবারই মাথা ঝাঁকিয়ে না বোধক জবাব দেয় নীলিমা। প্রশ্ন করে, তাহলে কলা খাবে? কলা বলে মাথা নেড়ে নীলিমা। হেসে দেয় আবির। ওরে কলা পাগলিটা আমার, তোমার কলা খাওয়ার খিদে পেয়েছে সেটা বলবা না? কলা খেতে নীলিমা ভালোবাসে। ফলের মধ্যে এই একটা ফলই বলা ছাড়া খায় নীলিমা। আবিরও তাই প্রত্যেকদিন রাত্রে মোড়ের দোকান থেকে কলা নিয়ে এসে টেবিলেই রেখে দেয়। মাঝরাতে অন্য খাবার খাওয়ার আগে কলাটা ওর চাই। কিন্তু আজ তো নীলিমা ঘুমে ঢুলো ঢুলো, তাই আবির কলাগুলো দুবালিশের ফাঁকে রেখে নীলিমাকে শুইয়ে দেয়। নীলিমার কপালে আলতো করে চুমোর পরশ এঁকে দেয় আবির। তোমার চোখে ঘুম, কলাটা ঘুম থেকে উঠে খেও। বাধ্য বালিকার মতো চোখ বোঝে নীলিমা। লাইটটা নিভিয়ে পাশে বালিশে শুয়ে পড়ে আবির। মিনিট 10 যেতে না যেতেই আবির মাথার পাশেই কুটকুট শব্দ শুনতে পায়। অনেক খেয়াল করে শোনার পর আবির সিদ্ধান্তে এলো এটা ইঁদুরের শব্দ। নিশ্চয়ই কলার উপর হামলা। ওরে ইঁদুর, আজ তোর একদিন কি আমার একদিন। মনে মনে কথাটা বলেই আবির নিঃশব্দে লাইট জ্বেলে দেয়। রাগান্বিত মুখে হাসি ফুটে ওঠে আবিরের। এ যে বড় ইঁদুর। ঘুমন্ত চোখজোড়া মিটমিট করে নীলিমার শুয়ে শুয়ে কলা খাচ্ছে। চোখগুলো ঘুমের কারণে খুলতে পারছে না, তারপরও কলা খাচ্ছে। দেখতে দেখতে নীলিমার বাচ্চা প্রসবের দিন এগিয়ে আসে। আবির এখন এক মুহূর্তের জন্য নীলিমাকে চোখের আড়াল করে না। সবসময় নীলিমার পাশে পাশে থাকে, গোসল করিয়ে দেয়, খাইয়ে দেয়। সেদিন আবিরের বাবাকে বিশেষ একটা কারণে দেশের বাইরে যেতে হচ্ছিল। আবিরের মা ছেলেকে বলেন বাবাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসতে। আবির যেতে চাচ্ছিল না নীলিমাকে ছেড়ে। নীলিমার গম্ভীর জবাব, সময় এখনো দেরি আছে। আজ মাত্র 4 তারিখ। ডাক্তার এ মাসের 17 তারিখ আর 23 তারিখের কথা বলেছে। আপনি প্লিজ বাবাকে দিয়ে আসবেন। আমার জন্য টেনশন করবেন না। আর তাছাড়া গাড়ি তো আছেই, আপনি যাবেন আর আসবেন। নীলিমার জোরাজুরিতে আর মায়ের কথার শেষমেশ আবির বাবাকে এয়ারপোর্টে নিয়ে যেতে রাজি হয়। বাবাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এক মুহূর্তও দেরি করেনি আবির। বাসায় আসতেই নীলিমার চাপা আর্তনাদ শুনতে পায়। শব্দটা নিচতলারই এক রুম থেকে আসছে। কিন্তু ও রুমে নীলিমা কেন আসলো? আর ও এভাবে কাঁদছে কেন? ওর কিছু হলো না তো? ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে আবিরের। দৌড়ে দরজার কাছে যেতেই পাশ থেকে বাধা দেয় আবিরের মা। আবির ভয়ার্ত চোখে মায়ের দিকে তাকায়।
গম্ভীর কণ্ঠে আবিরের মায়ের জবাব। তোর বউ অসুস্থ, ভিতরে যাওয়া যাবে না। ভিতরে দায়ী মহিলারা গেছেন মাত্র। চমকে গিয়ে প্রশ্ন করেন আবির। হোয়াট? উত্তর দেয় আবিরের মা। ঘণ্টাখানেক আগে বউ অসুস্থ হয়ে পড়েছে। তোর উত্তরপাড়ার জেঠি তো দায়ের কাজ করেন, ওনাকেই আনছি। ওনারা 3 জন কেবল ভেতরে গেছেন বউকে দেখতে। আল্লাহকে ডাক। অবাকের চূড়ান্ত সীমায় আবির। 1 ঘন্টা ধরে ও অসুস্থ, আর তুমি মাত্র মানুষ ডেকে এনেছো, তাও দায়ী। যাদের হাতে আমার 2 ভাই মরেছে তুমি নার্স না ডেকে তাদের ডেকে এনেছো, তাদের হাতে আমার বউকে ছেড়ে দিয়েছো। তুই পারোনি লোক ডেকে হসপিটালে নিয়ে যেতে? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে কল কেন দাওনি? আবিরকে থামায় ওর মা। দেখ আবির, আমাদের বংশের কারো সিজার হয়নি, নীলিমারও হবে না। নীলিমার নর্মাল ডেলিভারি হবে। উত্তেজিত হয়ে ওঠে আবির। কারো হয়নি, কিন্তু নীলিমার হবে। ডাক্তার বলেছে ওর শরীরের যা কন্ডিশন ওর নর্মাল ডেলিভারি হতে পারে না। কিন্তু আবির এক মুহূর্ত এখানে দাঁড়ায়নি। মাকে সরিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। মহিলাদের সরিয়ে কোলে তুলে নেয় নীলিমাকে। গাড়ির পেছনে শুইয়ে দিয়ে আদিবা আপুকে ফোন করে আসতে বলে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। নীলিমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আবিরের মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, চিন্তিত মনে বাইরে পায়চারি করছে। মিনিট 30 মধ্যে হসপিটালে পৌঁছে যায় আদিবা ও তার স্বামী। তারাও চিন্তিত মুখে এদিক ওদিক ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পর ওটি থেকে বেরিয়ে আসে একজন নার্স। উতলা কণ্ঠে প্রশ্ন করে আবির। কি হলো সিস্টার? উত্তরে নার্স বলে, রোগীর রক্ত লাগবে, জরুরি ভিত্তিতে রোগীর রক্ত লাগবে। আগে থেকেই প্রস্তুত ছিল আদিবা। আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আসুন টেস্ট করে দেখি। নার্স আদিবাকে বলে চলে যায়। রক্ত দেয়া হলে আদিবা চলে আসে, কিন্তু নীলিমার কোনো খোঁজ নেই। ভয়ে কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম সবার। খবর পেয়ে নীলিমার মা চলে এসেছে বোন লিমাও ও বান্ধবী হিয়া। চিন্তিত মুখে হিয়ার প্রশ্ন। এতক্ষণ ধরে ওরা কি করছে? এতক্ষণ তো লাগার কথা নয়। হিয়ার কথা শেষ না হতেই ভেতর থেকে বেরিয়ে আসে ডাক্তার নুসরাত। মিষ্টি হেসে আবিরের দিকে তাকিয়ে বলে, ডাবল কংগ্রেচুলেশনস মিস্টার আবির। চমকে যায় আবির। ডাবল কংগ্রাচুলেশন মানে? হেসে দেয় ডাক্তার নুসরাত। মুখে হাসির রেখা নিয়েই বলে ওঠে, আপনি একসাথে 2 সন্তানের বাবা হয়ে গেলেন, একটা ছেলে একটা মেয়ে। খবরটা শোনার পর চারদিকে খুশির বন্যা বয়ে গেল। সবার মুখেই হাসি, শুধু হাসি নেই আবিরের মুখে। চিন্তিত মুখেই আবারও প্রশ্ন করেন ডাক্তার নুসরাতকে, আর নীলিমা, ও কেমন আছে? আল্লাহর রহমতে মা এবং সন্তান 3 জনেই সুস্থ আছেন। মলিন মুখে হাসি ফুটে ওঠে আবিরের। বিনীত প্রশ্ন করে ডাক্তার নুসরাতকে, আমরা এখন ভিতরে যেতে পারি? ডাক্তার নুসরাত মিষ্টি হেসে বলেন, কেন নয়, রোগীকে কেবিনে নেওয়া হয়েছে, আপনারা এখন যেতে পারবেন সেখানে। অত্যন্ত খুশি মনে থ্যাংক ইউ ম্যাম বলেই আবির দৌড় দেয়। আবিরের পিছু পিছু আর সবাই আসে। বেডের উপর চুপটি করে নীলিমা শুয়ে আছে। বাচ্চা দুটি তার ঠিক পাশে একটা দোলনায় শুয়ে আছে। ধীর পায়ে আবির এগিয়ে যায় দোলনার দিকে। আদিবার ছেলে আদিত্য তো পাগল বানিয়ে দিয়েছে বাবু দেখবো বলে। আদিত্যকে কোলে তুলে নেয় আবির। তারপর দোলনার পাশে গিয়ে দাঁড়ায়। দুটো নিষ্পাপ বাচ্চা দোলনায় একসাথে শুয়ে পা নাড়াচ্ছে। খিলখিল শব্দে হেসে ওঠে আদিত্য। আম্মু 2 বাবু, আম্মু 2 বাবু। আদিত্যর এমন হাসি এবং আবিরের অপলক চাউনির রহস্যটা বোধহয় ছোট্ট 2 বাচ্চা জেনে গিয়েছিল, আর তাই তো পায়ের পাশাপাশি এখন হাত ওপরের দিকে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার হলো, 2টি বাচ্চাই একসাথে একই ভঙ্গিতে পা নাড়াচ্ছিল। এখন সেই একই ভঙ্গিতে হাত উঁচু করে নাড়াচ্ছে। আবিরের কাছে মনে হচ্ছিল যেন বাচ্চা দুটো ওকে হাত বাড়িয়ে কোলে নেওয়ার জন্য বলছে। আবির ধরতেও চেয়েছিল, কিন্তু পারেনি। ভাইয়া সরেন তো, অনেক দেখছেন, পরে দেখবেন আবার। এখন আমাদের দেখার সুযোগ করে দেন। নীলিমার বোন লিমা কথাটা বলেই আবিরকে সরিয়ে দেয়। আবির, বন্ধুলাবাই, হিয়া, লিমা সবাই হুড়মুড়িয়ে দোলনার কাছে যায়। ওপর থেকে বাচ্চার হাত পা ধরে নাড়িয়ে মুরব্বীদের সুযোগ করে দেয় দেখার জন্য। আবির এবং নীলিমার মা দুজনেই যেন খুশিতে আত্মহারা। 2 বেয়ানি বাচ্চার কাছে গিয়ে একে অন্যের মুখের দিকে তাকিয়ে বাচ্চা কোলে তুলে নেয়। ওরে আমার ভাইটা রে। কথাটা বলেই আবিরের মা ছেলেটাকে কোলে তুলে নেন। বাচ্চাকে নিয়ে হেঁটে ঝাঁকিয়ে নিজে নিজেই কথা বলতে শুরু করেন। মেয়েটাকে কোলে নেন নীলিমার মা। পলকহীনভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে চুমোর পরশ এঁকে দেন।
সেই কখন থেকে মা তার সন্তানদের বুকে জড়িয়ে নেওয়ার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছেন। নীলিমার মা ব্যাপারটা বুঝতে পারেন। মেয়েটাকে নীলিমার কাছে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেন উনি। কোলের কাছে মেয়েকে পেয়ে পরম আবেশে বুকে জড়িয়ে নেয় নীলিমা, চুমু খায় মেয়ের নাকে কপালে। এদিকে মা ছোট বোনকে আদর করছে, এটা যেন সহ্যই করতে পারছিল না ছোট্ট ছেলেটা। তাই তো আচমকাই ঠোঁট ভেঙে কান্না শুরু করে। শত অভিনয় করেও দাদি তার নাতির কান্না থামাতে পারেনি। এদিকে নীলিমার কোলে থাকা মেয়েটাও অনর্থক ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে। এ ঘটনায় সবাই অবাক। অবাক হয়নি হিয়া, তাই তো নীলিমার শাশুড়ির কাছে গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলেন, আন্টি, ওদের মনে হয় খিদে পেয়েছে। ও হ্যাঁ। কথাটা বলেই নীলিমার শাশুড়ি ছেলেটাকে নিয়ে নীলিমার পাশে শুইয়ে দেয়। আবির ছাড়া বাকি সবাই বের হয়ে যায় রুম থেকে। নীলিমার কাছে যায় আবির, প্রশ্ন করে, কেমন বোধ করছো এখন? ধীর কণ্ঠে ভালো বলে মাথা ঝাঁকায় নীলিমা। আবির নীলিমার কপালে উষ্ণ পরশ এঁকে দিয়ে মিষ্টি হেসে বলে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মূল্যবান দুটো গিফট দেওয়ার জন্য। মৃদু হাসে নীলিমা। বাচ্চা দুটোকে খাওয়ানো হলে দুটো বাচ্চার কাছে যায় আবির। দুহাতে বাচ্চা দুটোকে আদর করে আলতো করে নাকে মুখে চুমো খায়। আবির মনে মনে ভাবে, আমাকে তো বলা হয়েছিল এক বাচ্চা হবে মেয়ে বাবু, আমি তো ছেলে বাবুর নাম রাখিনি। আচ্ছা, বাবুদের নাম কি? পুরো কথা বলতে পারেনি আবির। তার আগেই পাশ থেকে বলে ওঠে নীলিমা। নিলয়, আদিরা। বিস্মিত দৃষ্টিতে নীলিমার দিকে ফিরে তাকায় আবির, প্রশ্ন করে, মানে তুমি আগে থেকেই? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। হেসে দেয় নীলিমা। নীলিমার সাথে আবিরও হেসে দেয় পরম সুখে। 7 দিন পর রাত্রে বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে চেয়ার টেনে এসে বিছানায় বসে পড়ে আবির। তাহলে বাচ্চার নাম কি স্থির হলো? পাশ থেকে নীলিমার জবাব, ওদের নানি মেয়ের নাম রেখেছে নুহা, দাদি রেখেছে ছেলের নাম আশফাক। চিন্তিত মনে গালে আঙ্গুল টুকে বিজ্ঞর মতো বলে ওঠে আবির। সার্বিক দিক বিবেচনায় এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আমার বাবার নাম আশফাক মাহমুদ নিলয় আর মায়ের নাম আদিরা মাহমুদ নুহা। আশফাক নুহা না, নিলয় আদিরা। বললাম তো আশফাক নুহা। বললাম তো নিলয় আদিরা। না, আশফাক নুহা। বললাম তো নিলয় আদিরা। উফ, বুইটা বাদ দেন না, পাঠকের উপর ছেড়ে দেন। হ্যাঁ, হা, ঠিক আছে। দেখতে দেখতে বাবুদের বয়স 1 মাস পূর্ণ হয়ে যায়। এদিকে আবিরের ছুটির দিনও শেষ হয়ে আসে। ফিরে যায় আবির ঢাকায়। যাওয়ার আগে নীলিমা ও তার বাচ্চাদের যাতে কোনো অযত্ন না হয় সেজন্য আবির গ্রাম থেকে নীলিমার মাকে এনে রেখে যায়। যদিও নীলিমার মা দিন 15 এখানেই ছিল। যাই হোক, গ্রাম থেকে নীলিমার মা এসে সারাক্ষণ বাচ্চাদের পেছনে পড়ে থাকতো। এটাই যেন ওনার একমাত্র কাজ। এছাড়া বাসায় তেমন কাজও ছিল না। রান্নাবান্নার কাজ করার জন্য আবির আগেই আলাদা মহিলা রেখে দিয়ে গেছে। সেদিন বিকেলে বাচ্চারা ঘুমালে রুমে খোলা জানালার পাশে গিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে দেয় নীলিমা। তখনই কেউ একজন বলে ওঠে, মারে, এই চাহেলকে কি কখনোই আর ক্ষমা করা যাবে না? কিছুটা চমকে পেছনে ফিরে তাকায় নীলিমা। মাকে দেখে স্বাভাবিক হয়। নীলিমার মা আবারও বলে ওঠেন, জেদের বসে এই আমি কি করলাম? কিভাবে পারলাম আমি এটা করতে? তরতাজে একটা আঙ্গুল কেটে ফেললাম আমি। এই জীবনে কখনোই যে নিজেকে ক্ষমা করতে পারবো না। এই একটা অপরাধের জন্য সারাটা জীবন পস্তাতে হবে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বিবেকের কাছে অপরাধী হয়েই থেকে যাব মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু কথাটা শোনা মাত্রই মায়ের হাতটা চেপে ধরে নীলিমা। চুপ হয়ে যায় মা। মেয়ের মুখের দিকে তাকায়। জল ছলছল দৃষ্টিতে নীলিমা তাকিয়ে আছে তার মায়ের দিকে। আবার একই কথা শুরু করলেন। কথার মাঝখানে থামিয়ে দেয় নীলিমা। মা, জন্মের পর থেকেই দেখেছি আপনি বাবা, চাচা চাচি, ফুপু, দাদা দাদি, নানা নানিকে কিরকম শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন। উচ্চস্বরে কথা তো দূরে থাক, শত কিছুর পরেও কখনো ওনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতেন না। তারই মেয়ে আমি, যে আমাকে আপনি নিজে নৈতিকতার শিক্ষা দিয়েছেন। সেই আমি আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছি। শুধু চোখ রাঙিয়েই ক্ষান্ত হইনি, আপনাকে তুই তুকারি করে গালিগালাজ করেছি। মাগো, যেখানে আমার কথা ছিল পুরো ঘটনা আপনাকে খুলে বলা, সেখানে আমি তা না করে আমার জামাইকেও গালিগালাজ করেছি। একজন আদর্শ পরিবারের সন্তান হয়ে, আদর্শ মায়ের সন্তান হয়ে আমি এরকম কাজ করছি। মা, আপনি তো আমার আঙুল কেটেছেন। এখানে অন্য কোনো মা হলে
হাতটাই কেটে দিত। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি আমি আমার দোষে আঙুল হারিয়েছি, আমার পাপের সাজা পেয়েছি। মা, এখানে আপনার কোনো হাত নেই, তাই দয়া করে ক্ষমা করো বলে আমার পাপের বোঝাটা ভারী করে দেবেন না। হাত জোর করছি আপনার কাছে, দয়া করে আর কখনো ক্ষমা করার কথা আমাকে বলে ছোট করে দেবেন না। আনন্দে দু চোখের জল ছেড়ে দিয়ে সে স্থান ত্যাগ করেন নীলিমার মা। মসজিদ থেকে আসরের আজানের ধ্বনি ভেসে আসলে অজু করে নামাজ পড়ে নেয় নীলিমার মা। নামাজ শেষে মোনাজাতে বসে অনেকটা গর্বের সাথে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় নীলিমার মতো মেয়ে যাতে বাংলার প্রতিটি ঘরে জন্ম নেয়। মাসখানেক থাকার পর খবর আসে নীলিমার ছোট ভাই মিলন হোস্টেল থেকে ফিরে এসেছে বাসায়। ও নাকি অনেক অসুস্থ। নীলিমার মা নীলিমার থেকে বিদায় নিয়ে গ্রামে চলে যায়। এদিকে আদিবা আপুর হাজবেন্ডও ব্যবসায়ের কাজে বিদেশ চলে যায়। আদিবাও তাই ছেলে আদিত্যকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। বাসায় আদিবার কোনো কাজ ছিল না বিধায় নীলিমার বাচ্চা নিয়ে বসে থাকত। বাসায় শ্বশুর ননাসের ভরসায় আবারও চেম্বারে বসতে শুরু করে নীলিমা। এক দুপুরে আদিবা সোফায় ওর মা এবং ছোট্ট নিলয়ের পাশে আদিরাকে রেখে মিনিট 10 জন্য রান্নাঘরে যায়। ঠিক তখনই আবিরের কাজিন রুবেলের সদ্য বিবাহিতা স্ত্রী লিজা আসে বাচ্চা দেখতে। আবিরের মা খুশিতে গদগদ হয়ে নাতি নিলয়কে লিজার কোলে তুলে দেন। লিজাকে যেন ছেলে নিলয়ের চেয়ে মেয়ে আদিরাই বেশি টানছিল। সোফায় আদিত্যর পাশে বসেও কি রকম মায়াবী চাউনিতে লিজার দিকে তাকিয়েছিল। একটা হাসি দিয়ে নিলয়কে দাদির কোলে তুলে দেয়। লিজা আদিরাকে কোলে তুলে নেয়। দুগালে নাকে চুমু দিয়ে অনর্গল কথা বলতে থাকে বাচাল প্রকৃতির লিজা। হাঁপিয়ে উঠলে বিরাম নেওয়ার জন্য থেমে যায়। থেমে গিয়েও প্রশ্ন করে আবিরের মাকে, কাকিমা, আদিরা কার মতো হয়েছে? কার মতো আর হবে? মা যখন কালো তখন আর কার মতো হবে? মায়ের রঙই পাইছে। রাখো তোকে কোলে থেকে। তোমার নতুন বিয়ে হয়েছে, কয়দিন পর বাচ্চা হবে। এখন এরকম কালো বাচ্চা কাচ্চা কোলে নিও না। এখন যত পারো সুন্দর সুন্দর ছেলে বাচ্চা দেখবা। সুন্দর ছেলে বাচ্চাদের ক্যালেন্ডার টানিয়ে রাখবা ঘরে, তবেই না সুন্দর ছেলে হবে। অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আবিরের মা রুবেলের বউ লিজাকে কথাগুলো বোঝাচ্ছিল। এর মাঝে কখন যে ছোট্ট আদিরা আদিত্যর কোল থেকে পড়ে গিয়ে নিস্তেজ হয়ে গেছে কিছুই টের পায়নি। টের পায় তখন যখন আদিবা বলতেছে, এই নীলিমা, কি হয়েছে তোর? এইভাবে চিস কেন ওকে? আবিরের মা ও লিজা দুজনেই পাশে ফিরে তাকায়। ততক্ষণে ছোট্ট আদিরা চিৎকার দেয়। মেয়েকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে নীলিমা। আজ ওনারা যেভাবে আমার বাচ্চাটাকে আদিত্যর কোলে তুলে গল্প মশগুল ছিল, আমার মেয়েটা, আজ আমি না আসলে বোধহয় আমার মেয়েটা মরেই যেত। কথাটা বলেই মেয়েটাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে নীলিমা। আদিবা আদিত্যকে ধমক দিলে আদিত্য গড় গড় করে বলতে থাকে, আমার কি দোষ? নানুই তো ওকে ওই নতুন মামির কোল থেকে কেড়ে নিয়েছে, তারপর সোফায় ঠাস করে বসিয়ে রেখে গেছে। নতুন মামিকে বলতেছে বোন নাকি কালো, ওর মায়ের মতো, ওরে যাতে কোলে না নেয়। আদিত্যর কথা শুনে থ হয়ে যায় আদিবা। নীলিমা চোখের জল ছেড়ে দিয়ে দৌড়ে রুমে চলে যায়। ছি মা ছি, তুমি এখনো শুধরাতে পারোনি? কথাটা বলেই মায়ের কোল থেকে ছোট নিলয়কে নিয়ে রুমে চলে যায় আদিবা। সেদিন রাত্রি 8টার দিকে ঢাকা থেকে আবির আসে। হন্যে হয়ে ড্রয়িং রুমে ঢুকেই দেখে সবাই বসে টিভি দেখছে। আবির সে অবস্থায় ওর বাবারকে ছেলে নিলয়কে নেয়। কিছুক্ষণ আদর করে বলে, আপু, আদিরের কাছে দেখছি না, ও কোথায়? আদিবা কিছুটা মলিন মুখে বলে, ওপরে নীলিমার সাথে নিজের রুমেই আছে। আবির দৌড়ে উপরে ওঠে। দরজার বাইরে থেকেই বলে ওঠে, মামুনি, আমি এসে গেছি। কিন্তু এ কি, আদিরা কাঁদছে কেন? আবির দৌড়ে রুমে ঢুকে দেখে আদিরাকে শক্ত করে বুকে চেপে ধরে আছে নীলিমা। এমন শক্ত যে ওর নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। এসব কি করছো? ওকে এভাবে কেন ঝাপটে ধরে আছো? কথাটা বলেই নীলিমার হাতটা সরিয়ে আদিরাকে কোলে নিতে চাচ্ছিল আবির। নীলিমা এক ধাক্কায় আবিরকে ফেলে দিয়ে শোয়া থেকে উঠে বসে। আশ্চর্য, তুমি এমন করছো কেন? নীলিমা আরো শক্ত করে ধরে রাখছে আদিরাকে। আবির আবার কোলে নিতে গেলে ধাক্কা দিয়ে ফেলে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। আশ্চর্য, এর আবার কি হলো? কথাটা বলতে বলতে পেছনে ফিরতে দেখে আদিত্য দাঁড়িয়ে। মামা, মামা জানো, আজকে নীলি মামিকে নানু বকছে। মামি কেন কালো, এজন্য নাকি আদিরাও কালো হয়েছে। আদিরাকে আদর করে না নানু। নানু আরও বলছে আদিরাকে নাকি
টাকা দিয়ে বিয়ে দিতে হবে। মোটামুটি বড়ই হয়েছে আদিত্য, যা শোনে, যার বিরুদ্ধেই শোনে তাকে গিয়ে লাগিয়ে দিতে পারে কথা। আবির ক্ষেপে যায়। জার্নি করে বাসায় ফিরেছে, তবুও এক দণ্ডের জন্য বিশ্রাম নেয়নি। বাজারে চলে যায়, বাজার থেকে ফিরে আসে, নীলিমাকে জোর করে ভাত খাইয়ে দিয়ে নিজেও কিছু খেয়ে নিল। তারপর আদিরাকে দখল করে নিল। কিচ্ছু বলেনি নীলিমা, চুপচাপ নিলয়কে কোলে নিয়ে অন্য রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। কথা বাড়ায়নি আবির, যা হবার সকালেই হবে। বাজার থেকে কিনে আনা কলার মধ্যে কিছু কলা দরজার ফাঁক দিয়ে নীলিমার বিছানার উপর ছুঁড়ে দেয়। তারপর আদিরাকে নিয়ে অন্য রুমে শুয়ে পড়ে। মাঝরাত্রে বিছানায় প্রসাব করে দেয় আদিরা। বিছানা থেকে প্রসাব মুছে শুয়ে পড়ছিল আবির, তখনই কান্না শুরু করে আদিরা। কিছুক্ষণ কোলে রেখে পিঠে হাত বুলিয়ে কান চুলকিয়ে দিলে ঘুমিয়ে পড়ে আদিরা। বিছানার পাশে কলাগুলো রেখে শুয়ে পড়ে আবির। মিনিট 30 পর শুনতে পায় চপচপ শব্দ। শব্দটা ঠিক পাশ থেকেই আসছিল। মনে হচ্ছে আদিরার কলার উপর ইঁদুর হামলা করেছে। আস্তে আস্তে ফোনটা হাতে নিয়ে টর্চটা জ্বেলে দেয়, কিন্তু কি, এটা যে ছোট ইঁদুর। হেসে দেয় আবির। ঘুমে ঢুলু ঢুলু আদিরা মিটমিটি চোখে কলা খাচ্ছে। ওরে আমার পিচ্চি কলা পাগলিটা। হাত থেকে ফোনটা রেখে আবির আদিরাকে জাপটে ধরে, নাকে মুখে কপালে চুমো দেয়। আদিরা প্রচন্ড রাগান্বিত ভঙ্গিতে জানান দিচ্ছে ওর কলা খাওয়াতে আবির বিঘ্ন ঘটিয়েছে। সরে যায় আবির, সরে গিয়ে সুযোগ করে দেয় কলা খেতে। আদিরা আপন মনে কলা খেয়ে চলছে। পরদিন সকাল সকালই জেগে ওঠে আবির। বলতে গেলে বলতে হয় অনেকটা বাধ্য হয়েই উঠেছে, না হলে ছুটির দিন এত তাড়াতাড়ি ওঠার লোক আবির না। আসলে ফজর নামাজ শেষে একটু শুয়েছিল, কিন্তু পিচ্ছি আদিরার কলকলানির আওয়াজে আর টিকতে পারল না। বাপরে বাপ, এত কথা পারে কিভাবে? কথাটা বলেই আবির ঘুম ঘুমো চোখে আদিরাকে নিয়ে পাশের যে রুমে নীলিমা শুয়েছে সে রুমে যায়। আদিরাকে কোলে নিয়ে ওই রুমের দরজা আংশিক ফাঁকা করে উকি দেয়, কিন্তু কি, নীলিমা যে ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুল আঁচড়াচ্ছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আবির। চোখ বড় বড় করে নীলিমার পাশে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, সকাল সকাল গোসল ঘটনা কি? আবিরের দিকে তাকায় নীলিমা। ঘটনা মানে? আবিরের কোল থেকে নেমে আদিরা দৌড়ে নিলয়ের কাছে চলে যায়। নীলিমা তখনও জিজ্ঞাসু দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। মাথা চুলকায় আবির। না মানে আমি তো কালকে তো আমি ওই রুমে ছিলাম, তবে কি তুমি স্বপ্নে? রেগে যায় নীলিমা, কথার মাঝখান দিয়ে থামিয়ে দেয় আবিরকে। দাঁতের দাঁত চেপে বলে ওঠে, স্বপ্নে নয় বাস্তবে। আপনার গুণধর পুত্র প্রস্রাব করে পরনের জামা ভিজিয়ে দিয়েছে। মুখে দুষ্ট হাসির রেখা ফুটে ওঠে আবিরের। আমি ভাবলাম কি না কি হয়েছে। কিছু বলতে গিয়েও বলেনি নীলিমা। প্রচন্ড রাগে রুম থেকে হনহনিয়ে বের হয়ে যায়। ব্রেকফাস্টের পর আবির রুমে বাচ্চাদের সাথে খেলতেছে, আর নীলিমা কিচেনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করছে। পাশে এসে দাঁড়ায় নীলিমার শাশুড়ি। পেছনে না ফিরেই প্রশ্ন করে নীলিমা, মা কিছু লাগবে? বাঁকা মুখে শাশুড়ির জবাব, না। আদিবার শ্বশুরবাড়ি থেকে কল এসেছে, ওর ননদের বিয়ে ঠিক হয়েছে। ওরা বলেছে বিয়ের কেনাকাটা করতে হবে। আদিবা যেন আদিত্যকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। আর আমাদেরও দাওয়াত দিয়েছে, বিয়ের 2 দিন আগে বিয়ে বাড়িতে উপস্থিত থাকতে হবে। আমার শরীরটা তো বেশি ভালো যাচ্ছে না, তাই আমি কোনো বিয়ে টিয়েতে যেতে পারবো না। কিন্তু তোমরা যেও, না হলে ব্যাপারটা খারাপ দেখা যায়। আর হ্যাঁ, বিয়ের যেহেতু এখনো 15 দিন বাকি, তাই মুখে একটু ক্রিম ট্রিম মেখে দেখো, একটু সাদা হওয়া যায় কিনা। বাজারে তো আজকাল অনেক ক্রিমই বিক্রি করে, একটা ক্রিম কিনে দেখো, রংটা একটু ফর্সা হয় কিনা। কথাগুলো বলে নীলিমার শাশুড়ি চলে যায়। নিঃশব্দে দুফোঁটা চোখের জল ফেলে বাচ্চাদের খাবার নিয়ে রুমের দিকে পা বাড়ায় নীলিমা। নীলিমা রুমে ঢুকে বাচ্চাদের খাওয়াচ্ছে, আর আবির নীলিমাকে হেল্প করছে। খাওয়ানো শেষে বসা থেকে উঠে পড়ে আবির। হাঁটতে হাঁটতে দরজার কাছে চলে যায়। পেছন থেকে ডাক দেয় নীলিমা। শুনছেন? পেছন ফিরে তাকায় আবির। তারপর, কিছু বলবে? কোথাও যাচ্ছেন আপনি? মায়ের রুমে। আচ্ছা তবে যান। কিছু লাগবে তোমার? মাথা নিচু করে নীলিমা। তারপর নিচু স্বরেই বলে, আমার একটা জিনিস আনা খুব দরকার ছিল, ভাবলাম আপনি বাজারে যাচ্ছেন। ও এই কথা, কি জিনিস? দাঁড়ান আমি কাগজে লিখে দিচ্ছি। নীলিমা কাগজে ছোট্ট অক্ষরে ত্বক ফর্সাকারী একটা ক্রিমের নাম লিখে দিল। কলেজে থাকাকালীন সময়ে অনেক মেয়েরা নীলিমাকে কটাক্ষ করে ওকে নিয়ে ঠাট্টা করে বিভিন্ন ক্রিম ব্যবহারের কথা বলতো। তখন ওদের কথায় অপমানিত হলেও কষ্ট পায়নি। কথাগুলো এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে বের করে দিত। আজ শাশুড়ির কথাটা ভেতরে গিয়ে আঘাত করেছে, মনে কষ্ট পেয়েছে নীলিমা। তাই সেদিন বান্ধবীদের সাজেস্ট করা ক্রিমের থেকে একটা ক্রিমের নাম লিখে দেয়। আবির কাগজটা ভাঁজ করে প্যান্টের পকেটে রেখে মিষ্টি হাসি দিয়ে বলে,
ঠিক আছে, আমি তবে এখনই নিয়ে আসছি। কথাটা বলেই আবির বাজারের দিকে পা বাড়ায়। পুরো বাজারের কসমেটিক্সের দোকান ঘুরে সবশেষে একটা দোকানে ক্রিমটার খোঁজ পাওয়া যায়। ক্রিমটা হাতে নিয়ে আবির বাসায় ফিরছিল। রাস্তায় বোন আদিবার সাথে দেখা হয়। ছেলে নিয়ে রিকশাতে করে চলে যাচ্ছিল বাস স্টপের দিকে। আবিরকে দেখে রিকশাওয়ালাকে থামায়, প্রশ্ন করে আদিবা। দেখি তো ক্রিমটা। আবির বোনের দিকে ক্রিমটা এগিয়ে দেয়। ক্রিমটার দিকে এক নজর তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দেয় আদিবা। প্রশ্ন করে ছোট ভাইকে। নীলিমা নিতে বলেছে। মাথা ঝাঁকায় আবির। অনেকটা জোরেই হেসে দেয় আদিবা। আচ্ছা নিয়ে দে ওকে, দেখ এটা দিয়ে একটু সাদা হতে পারে কিনা, শাশুড়ির মন রক্ষা করতে পারে কিনা। কথাটা বলেই আদিবা চলে যায়। আবির এতক্ষণে বুঝতে পারলো তখন দোকানের ছেলেটা কেন বলেছিল বাবা ভাবিও রূপচর্চা করে। তাহলে রাগে পুরো শরীর কাঁপছে আবিরের। 7 মিনিটের রাস্তা ও 5 মিনিটে গেল। ড্রয়িং রুমে বসে নীলিমা তখন টিভিতে রূপচর্চা বিষয়ক একটা অনুষ্ঠান দেখছিল। আবিরকে দেখেই চ্যানেলে পাল্টে টিভি বন্ধ করে ফেলল। নীলিমাকে কিচ্ছু না বলে আবির হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। নীলিমা নিচে বাচ্চাদের রেখেই আবিরের পিছু নেয়। আবির ওর রুমে না ঢুকে সরাসরি মায়ের রুমে ঢোকে। নীলিমাও পিছু নেয়। রুমে কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করে, মা কোথায়? নীলিমার জবাব, এই তো পাশের বাসায় গেছে। ও বলে রুমে চলে যায় আবির। আবিরের পিছু পিছু নীলিমাও রুমে যায়। আবির হাত থেকে ক্রিমটা ড্রেসিং টেবিলের দিকে ছুঁড়ে মারে। নীলিমা ক্রিমটা ধরতে গেলে আবির বাধা দেয়। খবরদার ক্রিমে হাত দিবা না। চমকে যায় নীলিমা। হাত দিব না মানে? উগ্র মেজাজে আবিরের জবাব। হাত দিবা না মানে হাত দিবা না? প্রশ্ন করে নীলিমা। তবে এটা এনেছেন কেন? নির্লিপ্ত কণ্ঠে আবিরের জবাব, এটা মায়ের জন্য, মাকে দিব, বুঝতে পারছো এবার? ভ্রুজোড়া কিঞ্চিত বাঁকা করে নীলিমার প্রশ্ন। মানে মায়ের জন্য এনেছেন মানে? ক্রিমটা হাতে নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে আবির জবাব দেয়, মানে খুব সহজ, এই ক্রিমটা মায়ের জন্য এনেছি। নীলিমা একটা দীর্ঘ শ্বাস ফেলে। আপনি বুঝতে পারছেন না কেন? এই ক্রিমটা তো। পাশ থেকে আবিরের জবাব, ফর্সা করে, তাই তো? আমি এই ক্রিমটা আমার মাকে ফর্সা করার জন্যই দিব, তবে সেটা বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়। আমি এটা মাকে দিব অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমি এটা ওনাকে দিব, তবে মুখের নয়, মনের কালো দূর করার জন্য। এটুকু বলে আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। কলার চেপে ধরে নীলিমা। কি করছেন কি? ছাড়ো ছাড়ো বলছি। মাথা নষ্ট হয়ে গেছে আপনার? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমাকে ছাড়ো তুমি। ওই মহিলার সাথে আজই আমার শেষ দিন। খবরদার আর কখনো যাতে এরকম বাজে কথা না শুনি। আর কখনো বলতেও চাই না। আজই শেষ বোঝাপড়া হবে ওই মহিলার সাথে। এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আর একবার যদি মহিলা শব্দটা শুনি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর আপনার একটুও বিবেকে বাঁচছে না নিজের জন্মদাত্রী মাকে ওই মহিলা করে বলতে? কেন এভাবে রেগে যাচ্ছেন? কি করেছেন উনি? আজ ওনার পরামর্শেই তুমি ত্বক ফর্সাকারী ক্রিমটা আনছো, তাই না? নীলিমা স্তব্ধ হয়ে যায়। কি হলো, মুখের বুলি শেষ হয়ে গেল এখনই? দেখুন, আপনি অযথাই রাগ করছেন। উনি আমাকে জাস্ট ক্রিমটা সাজেস্ট করছেন, এটুকুই। উনি আমাকে ছোট বা অপমান করার মতো কিছুই বলেননি, তাই প্লিজ শান্ত হন। রেগে যায় আবির। নীলিমার থেকে ছাড়িয়ে নেয় নিজেকে, তারপর জোর গলায় বলতে শুরু করেন, এত কিছুর পরও তুমি বলছো অপমান করেনি? দিনের পর দিন তোমার বংশ নিয়ে, তোমার গায়ের রং নিয়ে কথা শুনিয়েই যাচ্ছে, তারপরে বলছো অপমান করেনি? একটু কাজে ভুল না হতেই মা বাবা তুলে গালি দেয়, তাও বলছো অপমান করেনি? বাচ্চা পেটে আসার পর থেকে সামান্য একটু খেতে চাইতো, তার জন্য কথার আঘাতে জর্জরিত হতে হয়েছে, তারপরও বলছো অপমান করেনি? আদিরা একটু কালো হয়েছে, এই জন্য তুমি দায়ী, কথা শুনতে হয়েছে তোমাকে। নীলি, নিজেকে খুব চালাক আর আমাকে খুব বোকা মনে করো, তাই না? ভেবেছ আমি কিছুই জানি না। বাচ্চাদের প্রথম জন্মদিনে মায়ের তিক্ত কথা সহ্য করতে না পেরে আদিবার মুখ পরিষ্কার করার জন্য সাবান দিয়ে মুখ ঘষতে ঘষতে রক্ত বের করে দিয়েছিলা, তুমি কি মনে করেছো আমি সেসব জানি না? তোমার কি মনে হয় আমি সুদূর ঢাকা থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন বাসায় শুধু বাচ্চা দেখতেই আসি? তোমার কি মনে হয় আমি তোমাকে আড়ালে মুখ লুকিয়ে কাঁদতে দেখিনি? তোমার কি মনে হয় আমি দেখিনি বাচ্চা পেটে থাকা অবস্থায়ও মা তোমার সাথে কীরকম বাজে ব্যবহার করতো? তোমার কি মনে হয় আমি তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে অনুভব করতে পারি না? আমি সব জানি, সব বুঝি, সব দেখি, কিন্তু কিছু বলিনি এতদিন। মনে করেছিলাম যাক না কিছুদিন, তারপর ভালো হয়ে যাবে আমার মা, শুধরে নিবে নিজেকে। কিন্তু না, আমার মা ভালো হয়নি, পরিবর্তন হয়নি দৃষ্টিভঙ্গির। আসলে কি জানো, উনি কখনো শুধরাবার নয়। আজ তাই আমি ওনাকে কিছু কথা শোনাতে চাই, তারপর ওনাকে গুড বাই জানিয়ে আমি আমার বউ বাচ্চাদের নিয়ে
ঢাকা চলে যেতে চাই। চলে যাচ্ছিল আবির, দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আবিরের পথ আগলে দাঁড়ায় নীলিমা। প্লিজ আপনি শান্ত হন, একটু শান্ত হন। রাগের বশবর্তী হয়ে এত বড় অন্যায় করবেন না। যত যাই হোক আপনি ওনার সাথে এমন করতে পারেন না, কারণ উনি আপনার মা, আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন। আজ সামান্য কারণে আপনি ওনার সাথে এমন করতে পারেন না, এত বড় পাপ করতে পারেন না। মানছি উনি আমাকে অনেক সময় অনেক কটু কথা শুনিয়ে দিয়েছেন, তার মানে এই নয় উনি আমাকে ভালোবাসেন না। উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, বিশ্বাস করেন উনি আমাকে অনেক ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমার সাথে রাগ দেখাতে পারেন। আর তাছাড়া উনিও আমার মতো একটা জীবন অতিক্রম করে এসছেন, যে জীবনে উনিও আমার মতোই বউ ছিল। আপনি একটা কথা বুঝতে পারছেন? এই যে উনি আমাকে বলতো এটা খাবে না, ওটা খাবে না, বেশি খাবে না, এগুলো আমার প্রতি কোনো রাগ থেকে বলেনি। এগুলো বলেছে কারণ ওনার সাথেও এরকম হয়েছে। উনিও এক সময় মুরব্বীদের এসব কথা শুনেছে, মেনেছে। আর আমাকে এসব বলেছে বাচ্চার ভালোর জন্যই, কারণ উনি এখনো মনে প্রাণে বিশ্বাস করেন বেশি খেলে বাচ্চা জন্ম দেওয়ার সময় কষ্ট হয়, টাকি মাছ খেলে বাচ্চার গায়ের রং কালো হয়। এগুলো কুসংস্কার, সুপ্রাচীন কাল থেকেই এসব চলে আসছে। তাই এসব বিষয়ে এককভাবে ওনাকে দোষারোপ করা যায় না। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো ওনার বয়স হয়েছে। এই সময় মানুষের মস্তিষ্কের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে, যার দরুন বুড়ো মানুষরা বেশি কথা সহ্য করতে পারে না, প্যান প্যান করে। ওনার অনেক বয়স হয়েছে, তাই ওনার এসব করাটাই স্বাভাবিক। এখন আমরা যদি ওনার এসব কথাকে মনে নিয়ে বসে থাকি তাহলে তো হবে না। সবচেয়ে বড় কথা হলো আমি ওনাকে আমার মা বলে মেনে নিয়েছি, তাই আমি বেঁচে থাকতে, একজন মেয়ে বেঁচে থাকতে তার মাকে কেউ কষ্ট দিতে পারে না। আপনিও পারবেন না। দয়া করে শান্ত হন প্লিজ। আবির চুপ হয়ে যায়। এত সুন্দর কথা শোনার পর আর কি বা কথা থাকতে পারে। রাগটা এতক্ষণ অনেকটা কন্ট্রোলে চলে আসে আবিরের। নীলিমাকে সরানোর চেষ্টা করে বলে, তবুও প্লিজ তুমি একটু সরো, আমি জাস্ট মাকে দুটো কথা বলে আসবো। বাধা দেয় নীলিমা। কোথাও যাবেন না আপনি, একটা কথাও বলতে পারবেন না আপনি ওনাকে। আবির নীলিমাকে সরানোর চেষ্টা করছে, নীলিমা যেতে দিচ্ছে না। এক পর্যায়ে নীলিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছিটকিনিতে হাত দেয় আবির। তখনই বসা থেকেই কাঁদতে শুরু করে নীলিমা। আবির তাকিয়ে দেখে নীলিমা ফ্লোরে পড়ে আছে। সে ছিটকিনি না খুলে নীলিমাকে উঠায় আগে। সরি। কাঁদতে থাকে নীলিমা। কাঁদতে কাঁদতেই আবিরের একটা হাত চেপে ধরে। দয়া করে আপনি ওনাকে কিছু বলবেন না। আপনাকে উনি অনেক ভালোবাসেন, মেনে নিতে পারবেন না উনি আপনার কথাগুলো। কষ্ট পাবেন উনি, ভীষণ কষ্ট। প্লিজ নিজেকে একটু শান্ত করেন, এভাবে রাগ দেখাবেন না, এতে সংসারে ফাটল ধরবে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। মাকে এভাবে কথা শোনালে আমার নিজেকে বড্ড ছোট মনে হবে। এরপর আমি মায়ের সামনে দিয়ে হাঁটতেই পারবো না, তাই আমার কথাটা শুনুন। আবির নীলিমার হাত থেকে ওর হাতটা সরিয়ে নিয়ে নীলিমার চোখের জল মুছে দেয়। তারপর মুখে জোর করে হাসির রেখা টেনে বলে, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, তুমি যাও, রেডি হয়ে নাও, ঢাকায় যাবো আমরা। আবির চলে যাচ্ছিল, পেছন থেকে নীলিমার প্রশ্ন, পালিয়ে যাচ্ছেন? পিছনে তাকায় আবির। নীলিমা বলে ওঠে, কিন্তু পালিয়ে কিংবা এড়িয়ে গেলে যে সব সমস্যার সমাধান হয়ে যায় না। আঘাতের বদলে আঘাত নয়, ভালোবাসা ফিরিয়ে দিতে হয়। কবি জসিমউদ্দিনের প্রতিদান পড়েননি? কবিতায় উনি বলেছেন, ওনার ঘর যে ভেঙেছে উনি তার ঘর বাঁধে। ওনাকে যে পর ভেবে দূরে সরিয়ে দিয়েছে তাকেই আপন করার জন্য কাঁদে। যে ওনার দিকে বিষে ভরা তীর ছুঁড়ে দিয়েছে উনি তাকেই বুক ভরা গান দেন। যে কুল ভেঙেছেন উনি তারই কুল বাঁধেন। যে ওনাকে বুকেতে আঘাত করেছে উনি তারই জন্য কাঁদেন। প্রকৃতপক্ষে জীবনের সার্থকতা তো এখানেই বুড়ো। দরজার সামনে থেকে আবারও ফিরে আসে আবির। নীলিমাকে বুকে টেনে নেয়, কপালে উষ্ণ ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমার পাকনা বইটা, আমি পালিয়ে যাব না, তবে কাল কিন্তু যেতেই হবে। বাচ্চাটা মোটামুটি বড়ই হয়েছে, আর ওখানে শালিকা শাশুড়ি মাও আছেন, তাই আর কিন্তু না করা যাবে না। হেসে দেয় নীলিমা। ঠিক আছে, কাল যাব। আজকে রাত্রে বাবা আসলে মা বাবাকে কথাটা জানাবো আগে, কেমন? একটা মৃদু হাসি দিয়ে আবির বলে। সেদিন রাত্রে শ্বশুরের অনুমতি নেওয়ার পর নীলিমা ওর শাশুড়ি মায়ের রুমের দিকে যাচ্ছিল। দরজার সামনে গিয়ে থমকে যায় নীলিমা। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না সে। ওর শাশুড়ি কাঁদছে, খাটে হেলান দিয়ে শুয়ে আস্তে আস্তে কাঁদছে।
বুকের ভেতরটায় কিরকম হাহাকার করে উঠল। এত বছরের বৈবাহিক জীবনে আজই প্রথম নীলিমা ওর শাশুড়ির চোখে পানি দেখছে। এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, এই ভেবে নীলিমা দরজার সামনে থেকে বিদায় নিচ্ছিল। ডাক দেয় শাশুড়ি, ভেতরে আসো। নীলিমা ভীরু পায়ে ভেতরে প্রবেশ করে। বসো। বিছানার পাশে বসে আমতা আমতা করতেছে নীলিমা। না মানে মা, আমরা কালকে চলে যাবে তাই না? শাশুড়ির দিকে হাঁ করে তাকায় নীলিমা। কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলিমার একটা হাত চেপে ধরে শাশুড়ি। মারে, আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে কাঁদিয়েছি, গালি দিয়েছি বাপ মা তুলে। আমি বড্ড ভুল করেছি রে মা। ছাই ভেবে আমি হিরেকে দূরে সরিয়ে দিয়েছি। খুব অন্যায় করে ফেলেছি আমি। আমায় মাফ করে দে মা। আমাকে একা করে দিয়ে যাস না। আমি আমার নাতি নাতনিকে নিয়ে জীবনের শেষ সময়টা কাটাতে চাই। শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে বড্ড মায়া হয় নীলিমার, কিন্তু কিচ্ছু করার ছিল না। চোখের দুফোঁটা জল ফেলা ছাড়া, কারণ নীলিমা আবিরকে কথা দিয়ে ফেলেছে কাল চলে যাবে ওর সাথে। মা, আমাদের কাল যেতে হবে, সকাল সকালেই রওনা দিব। কথাটা বলেই নীলিমার রুম থেকে বেরিয়ে যায়। আবিরের মা চোখের জল ছেড়ে দেয়। এ জল অনুশোচনার। একটা খাঁটি হীরার টুকরাকে হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলল, সেই অনুশোচনায়। সকালে পাশের বাড়ি থেকে ফিরে আদিরা নিলয়কে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে প্রচণ্ড রেগে ওদের নিয়ে যাচ্ছিল আবিরের রুমের দিকে নীলিমার কাছে। তখনই ওদের কথা শুনতে পায়। বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে সব কথা শুনে নেয় আবিরের মা। অনুশোচনার জন্মটা ঠিক তখন থেকেই। পরদিন সকালে আবির ওর বউ বাচ্চা নিয়ে রওনা হয়ে যায় ঢাকার দিকে। ছোট্ট নিলয় বারবার দাদির দিকে ফিরে তাকিয়ে চিৎকার করছিল কোলে ওঠার জন্য। দাদিও ছুটে আসছিল কোলে নিতে, কিন্তু আবির দেয়নি। জোর করে বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে বসে। হু হু করে কেঁদে দেয় আবিরের মা। দু চোখের নোনা জলে গাল ভেজে একাকার। এ কান্নার শেষ কোথায় উনি নিজেও জানেন না। দেখতে দেখতে 7 বছর অতিবাহিত হয়ে যায়। ছোট্ট আদিরা নিলয় 9 বছর বয়সে পদার্পণ করে। আবির নীলিমার বিবাহের বয়স তখন 18। নভেম্বরের কোনো এক তারিখে আবির ওর কলেজ স্টাফদের সাথে সফরে বের হয়। পুরো 7 দিনের সে সফর। নভেম্বরের 13 তারিখ ছিল ওদের 18তম বিবাহ বার্ষিকী। নীলিমা ফোন দিল 18তম বিবাহ বার্ষিকী পালন করার জন্য বাসায় আসতে হবে। আবির তখন সিলেট সফরে ছিল। বলল 7 দিনের সফর, তার আগে আসা যাবে না, তাই এবার বিবাহ বার্ষিকী পালন করা হবে না। সত্যি বলতে নীলিমার জন্য একটা হার বানাতে দিয়েছিল আবির। 20,000 টাকা বাকি ছিল। চিন্তা করলো হারের বকেয়া টাকাটা পরিশোধ করে নীলি বুড়িকে 18তম বিবাহ বার্ষিকীর একটা চমক তো দেওয়া যায়। আইডিয়া অনুযায়ী বেতন সহ কলিগ মারুফের কাছ থেকে কিছু টাকা ধার করলো। সফরে কলিগদের থেকে বিদায় নিয়ে 4 দিন আগে রাতে বাড়ির দিকে রওনা হলো। নীলের হার তৈরি করতে দেওয়া হয়েছিল ওর বাবার বাড়িতে। আবির শালিকাকে ফোন করে বলল, লিমা, তুমি বকেয়া টাকা পরিশোধ করে হারটা বানিয়ে রাখো, আমি গিয়ে টাকা দিয়ে নিয়ে আসবো, কিন্তু তোমার বোন যেন না জানে। এদিকে আবির ওর বোন আদিবাকে ফোন করে বলল আদিরা নিলয়কে যেন 2 দিনের জন্য ওদের বাড়িতে নিয়ে যায়। ভাইয়ের কথা মতো আদিরা নিলয়কে নিয়ে গেল আদিবা। 12 তারিখে খুব ভোরে গিয়ে দরজায় নক করলো আবির। কে? আমি। দরজা খোলো। নীলিমা প্রথমে দরজা খুলতে চাইলো না, তারপর শিওর হওয়ার জন্য দরজা খুলে আবিরকে জড়িয়ে ধরতে গেলে আবির ওকে থামিয়ে দিল। নীলিমার তো অনেক প্রশ্ন। কেন ফোন দিলেন না? সফর রেখে হঠাৎ চলে এলেন যে, নাকি শরীর খারাপ? আবির শুধু বলল, আমি তো আর আকাশপথে আসিনি, আমি সারা রাত জেগে বাসে করে এসেছি, একটু ঘুমাতে হবে। নীলিমার মন খারাপ করলো। আবির শুয়ে পড়লে নীলিমাও শুয়ে পড়লো। একটু পর আস্তে আস্তে আবিরের দিকে এগিয়ে এসে আবিরের শরীরের সঙ্গে লেগে গেল। আবির ওকে এক ঝটকায় সরিয়ে দিয়ে রাগত স্বরে বলল, একটু ঘুমাতে দেবে? নীলিমা ভয় পেয়ে গেল। কিছু না বলে রান্না করার জন্য উঠল। টুকটাক শব্দে আবিরের ঘুম ভাঙলো। তখন সকাল প্রায় 10টা। ঘুম থেকে উঠে আদিরা নিলয়ের সঙ্গে ফোনে কথা বলে গোসল সেরে রুমে এলো আবির। নীলিমা ভাত বেড়ে টেবিলে বসেছিল। আবির রুমে আসতেই নীলিমা আবিরের হাত জড়িয়ে ধরে বলল, বলুন, আমি কি অপরাধ করেছি? আমার সঙ্গে এমন করছেন কেন? বলেন, কি ভুল করেছি আমি? পাশ থেকে আবির বলে উঠল, দোষ তোমার না, ভুল দোষ সবই আমারই পোড়া কপালের। ভাত খান। যদি তোমার খিদে লাগে আর যার জন্য রান্না করেছো তাকে খাওয়াও। এই বলে ভাত না খেয়ে শার্ট প্যান্ট পরে রওনা দিতেই নীলিমা পা ধরে জোর গলায় কাঁদতে লাগলো। নীলিমা শেষবারের মতো বলল, একবার বলুন কোথায় যান? আবির বলল, সুখের খোঁজে। ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে শালিকাকে ফোন দিল আবির। জিজ্ঞেস করলো, কোথায় আছো? লিমা বলল,
ভাইয়া এই তো বাজারের কাছাকাছি। লিমা, নীলি যেন কোনোভাবেই না জানে আমি কিন্তু বাসা থেকে রাগারাগি করে এসেছি। ফোন দিলে বলবা না যে আমি তোমাদের বাড়িতে আসছি, আর হারের কথা তো বলবেই না। ওদের শালিকা দুলাভাইয়ের খেলা আবিরের শাশুড়িও জানতেন না। দুপুর 2টোর দিকে শ্বশুর বাড়িতে গেল আবির। শাশুড়ি তো অবাক। বাবা তুমি, নীলিমা কই? আবির কোনো কথা না বলে ঘরে গিয়ে বসলো। আবিরের শাশুড়ি পিছু পিছু গিয়ে আবিরের পাশে এসে বসলো। বলল, বাবা আমাকে বলো কি হয়েছে? আবির কিছু না বলে চুপ করে থাকলো। শালিকা হারটা এনে মাকে দেখালো। আবিরের শাশুড়ি বললেন, এই তাহলে শালিকা দুলাভাইয়ের খেলা? আবির শাশুড়িকে বলল, মা, এই কথা নীলিমাকে বলবেন না। খাওয়া দাওয়া করার সময় শাশুড়ি বললেন, ভাগ্যিস লিমা ঢাকা থেকে আসার সময় মাংস এনেছিল, তা না হলে আলু ছানা দিয়ে ভাত খাওয়া লাগতো। তারপর আবির ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সরাসরি বাসায় না গিয়ে বাজারে দেরি করে রাত 8টায় বাসায় গেল। সারাদিন ফোনও বন্ধ ছিল। বাসায় এসে না খেয়ে শুয়ে পড়লো আবির। নীলিমা আবার পায়ের কাছে বসে প্যান পানানি শুরু করলো। কি দোষ আমার? কেন এমন করলেন? আপনার ফোনও সারাদিন বন্ধ, আমি সারাদিন কিছুই খাইনি। একটু পর বলল, ঠিক আছে, কথা না বললে না বলেন, চলেন খাবেন। আবির তবুও গেল না। ঘুমানোর ভান করে শুয়ে থাকলো। ঘন্টাখানেক পর নীলিমা কেঁদে শুয়ে পড়ল। তবে আবিরের শরীর ঘেঁষে নয়। এভাবে রাত 11টা 50 পর্যন্ত ছিল। নীলিমা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল। নীলিমাকে জাগিয়ে ঠিক 11টা 59 আবির বলল, চোখ বন্ধ করো। নীলিমা চোখ বন্ধ করতেই আবির হাড়টা বের করে নীলিমার গলায় পরিয়ে দিয়ে বলল, চোখ খুলো। চোখ খুলে নীলিমা তো অবাক। প্রায় 5 মিনিট আবিরের দিকে চেয়ে থেকে কেঁদে ফেলল। তারপর আবিরের বুকে মুখ লুকালো। আবির নীলিমার মাথায় হাত রেখে ডাকলো। নীলিমা এমন হাসি দিল, মনে হলো সারা ঘর ওর হাসিতে কেঁপে উঠল। দালান ঘরে ওর হাসিটা 4 দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। আবির বিশ্বাস করতে পারছিল না নীলিমা এভাবে হাসতে পারে। সেদিনই মানল, নীলিমার মতো পৃথিবীতে আর কেউ হাসতে পারে না। আবির মুগ্ধ হয়ে ওর হাসি দেখছিল। তা দেখে নীলিমা লজ্জা পেয়ে আবিরের বুকে মাথা রাখলো। আবির নীলিমার কানের কাছে মুখ নিয়ে গেল। তারপর আচমকাই গিয়ে উঠল, সানাইটা আজ বলছে কি আমি জানি, সেই কথা রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি, তা কি করে বলি? এই প্রাণ চাই যা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। লজ্জায় খানিকটা দূরে সরে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল নীলিমা। আবির চুপি চুপি বলল, ওঠো, খেয়ে নেই, আজ তোমাকে অনেক ভালোবাসা দেব, আর তা নিতে তো শক্তির প্রয়োজন আছে, তাই না? নীলিমা হেসে বলল, চলেন খেয়ে নিই। তারপর আবার সেই হাসি।